রাতের অন্ধকার যখন জাগ্রজ পর্বতমালার এবড়ো থেবড়ো চূড়াগুলোকে ঢেকে দেয়, তখন সেখানে এক অদ্ভুত আদিম নিস্তব্ধতা নেমে আসে। এই নিস্তব্ধতার ভেতরে কান পাতলে যেন ২৫০০ বছর আগের পারস্য সাম্রাজ্যের সাইরাস দ্য গ্রেট বা দারিউসের অশ্বারোহী বাহিনীর খুরের শব্দ শোনা যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের পতন হয়েছে, মানচিত্রের দাগ মুছে গিয়ে নতুন দাগ বসেছে, কিন্তু এই রুক্ষ শুষ্ক প্রান্তর তার অহংকার নিয়ে ঠিকই টিকে আছে। আজকের রাতটিও সেই প্রাচীন ইতিহাসের মতোই গম্ভীর, কিন্তু আজ আর কোনো অশ্বারোহী বাহিনী নেই। তার বদলে পর্বতের শতফুট গভীরে কনক্রিট আর সীসার তৈরি নিশ্চিদ্র বাংকারে বসে আছেন আধুনিক পারস্যের শীর্ষ সামরিক কমান্ডাররা। তাদের সামনের উজ্জ্বল স্ক্রিনগুলোতে জ্বলছে ইসরায়েল এবং আমেরিকান ঘাঁটির স্যাটেলাইট চিত্র। পুরো বিশ্ব যখন ভাবছে ইরান হয়তো এবার চুপ করে থাকবে, হয়তো মার্কিন কূটনীতির পাদে পা দিয়ে নিজেদেরকে সামলে নেবে, ঠিক তখনই বাংকারের ভেতরের মানুষগুলো এক অকল্পনীয় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তাদের এই সিদ্ধান্তের পেছনে কোনো অর্থনৈতিক লাভ নেই কোনো ভূ রাজনৈতিক সুবিধার হিসাব নিকাশ, আছে কেবল একটি শব্দ, নীতি। একটি জাতির মেরুদণ্ড কতটা শক্ত হতে পারে তার এক অবিশ্বাস্য প্রমাণ আজ বিশ্ব দেখতে যাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দুই সামরিক দানবের চোখে চোখ রেখে একা লড়াই করার প্রস্তুতি নিচ্ছে তারা। হ্যাঁ, শুরু হতে যাচ্ছে এমন এক রাজনৈতিক ও সামরিক থ্রিলার যার চিত্রনাট্য লেখা হচ্ছে স্রেফ মর্যাদা আর কলিজার জোরে। আধুনিক বিশ্ব রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, টাকার প্রযুক্তি যার দুনিয়া তার। এই সমীকরণে আমেরিকা এবং ইসরায়েলের ধারে কাছেও কেউ নেই। আমেরিকার হাতে আছে ডলারের অসীম ক্ষমতা আর বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট। ইসরায়েলের হাতে আছে মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা আর অত্যাধুনিক প্রযুক্তি। এই দুইয়ের কম্বিনেশনের বিরুদ্ধে দাঁড়ানোর কথা স্বপ্নেও ভাবতে পারে না বিশ্বের বেশিরভাগ দেশ। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এই দুই পরাশক্তির বিরুদ্ধে একাই লড়াই করার ক্যাপাসিটি এবং দুঃসাহস আজ কেবল একটি দেশেরই আছে, আর তা হলো ইরান। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা তাদের স্যাটেলাইট ডেটা আর সমরাষ্ট্রের হিসাব মেলাতে গিয়ে হোঁচট খাচ্ছেন। তারা বুঝতে পারছেন না দশকের পর দশক ধরে চরম অর্থনৈতিক অবরোধের মধ্যে থাকা একটি দেশ কিভাবে এত বড় সাহস দেখায়। এর উত্তর কোনো সামরিক ম্যানুয়ালে নেই, এর উত্তর লুকিয়ে আছে তাদের মনস্তত্ত্বে। এদের পুরোটাই কলিজা। টাকা কম থাকতে পারে, মুদ্রাস্ফীতি থাকতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যে বাধা থাকতে পারে, কিন্তু যখন প্রশ্ন আসে মর্যাদার, যখন প্রশ্ন আসে ন্যায়ের, তখন তারা এক বিন্দু ছাড় দিতেও নারাজ। তারা প্রমাণ করে দিচ্ছে যে যুদ্ধ কেবল যুদ্ধবিমান আর ডলার দিয়ে জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো এক অটুট আপোষহীন মানসিকতা। আন্তর্জাতিক কূটনীতিতে বন্ধু শব্দটার খুব একটা দাম নেই। এখানে সবাই নিজের স্বার্থ খোঁজে, কিন্তু ইরান এই প্রথাগত থিওরিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার যে সর্বাত্মক হামলাটা শুরু হয়েছে তা কিন্তু ইরান নিজেই শুরু করেছে, কারণ তাদের বন্ধু রাষ্ট্র লেবানন আক্রান্ত। বহু রাজনীতির হিসাব বলে, লেবানন যখন ইরান থেকে শত শত কিলোমিটার দূরে, ইসরায়েল যখন লেবাননে হামলা চালাচ্ছিল, ইরান খুব সহজেই ডিপ্লোমেসি বা কূটনীতির চাদরে মুখ লুকাতে পারত। তারা বিবৃতি দিয়ে, জাতিসংঘের কাছে বিচার চেয়ে, দুটো চারটে পাকা হুমকি দিয়ে নিজেদের নিরাপদ রাখতে পারত। বিশ্ববাসী তাতে ইরানকে দোষ দিত না, কারণ পরাশক্তির বিরুদ্ধে কেই বা গায়ে পড়ে ঝামেলা জড়াতে চায়। বন্ধু কষ্টে থাকবে, ইসরায়েলের আগ্রাসনের শিকার হবে, আর আমরা নিজের দেশের সীমানার শান্তিতে ঘুমাবো, এই থিওরিতে ইরান বিশ্বাস করে না। তারা জানে আজ যদি লেবানন পতন হয়, কাল সিরিয়া হবে, পরশু তারা নিজেরা আক্রান্ত হবে। কিন্তু তার চেয়েও বড় কথা, এটা তাদের আদর্শিক শপথের লঙ্ঘন। তাই তারা অপেক্ষা করেনি ইসরায়েল বা আমেরিকা আগে হামলা করবে তার জন্য। তারা বন্ধুকে বাঁচাতে নিজেরাই প্রথম আঘাত এনেছে। এই সিদ্ধান্ত আধুনিক কূটনীতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত, যেখানে একটি দেশ অন্য একটি দেশের জন্য নিজের অস্তিত্বকে চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। ইরানের সামনে কি সুযোগ ছিল না এই যুদ্ধ এড়িয়ে যাওয়ার? অবশ্যই ছিল। আমেরিকা গত কয়েক মাস ধরে ব্যাকডোর বা পর্দার আড়ালে তাদের নানাভাবে প্রলোভন দেখানোর চেষ্টা করেছে। ওমানের মাধ্যমে, কাতারের মাধ্যমে, এমনকি পাকিস্তানের মাধ্যমেও বার্তা পাঠানো হয়েছে। আমেরিকার প্রস্তাব ছিল অনেকটা এমন, তোমরা লেবাননের দিক থেকে মুখ ফিরিয়ে নাও, আমরা তোমাদের ওপর থেকে কিছু অবরোধ তুলে নেব, তোমাদের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার ছেড়ে দেব, হরমুজ প্রণালীতে তোমাদের একছত্র বাণিজ্যের টোল বা সুবিধাগুলো আমরা মেনে নেব। যে কোনো সাধারণ দেশ যাদের অর্থনীতি একটু দুর্বল তারা এই প্রস্তাবে লাফিয়ে উঠত। বিলিয়ন ডলারের হাতছানি, আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ, অবরোধ থেকে মুক্তি, কি নেই এই প্রস্তাবে? কিন্তু ইরান এই সব সুযোগ সুবিধা, আমেরিকার টাকা, হরমুজের টোল সবকিছুকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়েছে। কারণ এই সবকিছুর ওপরে তারা স্থান দিয়েছে তাদের নীতিকে। তারা বুঝিয়ে দিয়েছে যে ডলার দিয়ে হয়তো বিশ্বের অনেক দেশকে কেনা যায়, কিন্তু পারস্যের আত্মসম্মান বিক্রির জন্য নয়।
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় রোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য সবাই একসময় বিশ্ব শাসন করেছে, কিন্তু আজ তারা কেবলই ইতিহাসের বইয়ের গল্প। কেন তাদের পতন হলো? কারণ ক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছে তারা তাদের নীতি এবং নৈতিকতা হারিয়ে ফেলেছিল। অন্যদিকে পারস্য বা ইরান 2500 বছর আগেও ছিল, আজও আছে, এবং তাদের এই বর্তমান অবস্থান বলে দিচ্ছে তারা ভবিষ্যতেও থাকবে। একটি জাতি হাজার হাজার বছর টিকে থাকে কেবল অস্ত্রের জোরে নয়, বরং তাদের শেকড়ে থাকা নীতির জোরে। ইরান জানে কিভাবে টিকে থাকতে হয়। তারা এই লঙ্গার ভিশন বা সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। তারা জানে যে নৈতিকতা ধরে রাখতে গেলে আজ তাদের দাম দিতে হবে। হয়তো আজ তাদের অর্থনীতি ধুঁকবে, হয়তো আজ তাদের অবকাঠামো ধ্বংস হবে, হয়তো তাদের বহু মানুষের প্রাণ যাবে, কিন্তু দিন শেষে তারা মাথা উঁচু করে টিকে থাকবে। ইতিহাস তাদের মনে রাখবে এমন এক জাতি হিসেবে যারা ন্যায়ের প্রশ্নে পরাশক্তির কাছেও মাথা নত করেনি। ইরানের এই ইস্পাত কঠিন নীতির দিকে তাকিয়ে আজ আমাদের নিজেদের দিকে তাকালে এক চরম হতাশা কাজ করে। আমরা জাতি হিসেবে কতটা নীতিবান! একটু ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের জন্য, সামান্য কিছু অর্থের জন্য আমরা খুব সহজেই আমাদের নৈতিকতাকে বিসর্জন দিই। পরাশক্তির সামান্য চোখ রাঙানিতে আমাদের দেশের অনেক রথী মহারথীরা নতজানু হয়ে পড়েন। নৈতিকতা থাকলে যে পদে পদে দাম দিতে হয়, কষ্ট সহ্য করতে হয়, সেই কষ্টটা মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদের তৈরি হয়নি। আমরা চাই শর্টকাট সফলতা, কিন্তু শর্টকাট দিয়ে হয়তো সাময়িক লাভবান হওয়া যায়, হাজার বছর টিকে থাকা যায় না। একটি জাতির আসল পরিচয় ফুটে ওঠে সংকটের সময় তারা কেমন আচরণ করে তার উপর ভিত্তি করে। ইরান আজ সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ, আর আমরা পড়ে আছি আমাদের সেই চিরাচরিত আপোষকামী আর সুবিধাবাদী মানসিকতার ঘেরাটোপে। বাংকারের ভেতরের বাতাসে এখন পিনপতন নীরবতা। সুপ্রিম লিডারের কাছ থেকে চূড়ান্ত বার্তাটি চলে এসেছে। বাংকারের প্রধান কমান্ডার তার সামনের কন্ট্রোল প্যানেলের একটি নির্দিষ্ট লাল বাটনের উপর আঙুল রাখলেন। তার চোখ দুটো স্থির। তিনি জানেন এই বাটনটি চাপার সাথে সাথে কেবল কয়েকশো মিসাইল আকাশে উঠবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের, হয়তো পুরো বিশ্বের ভূরাজনীতির মানচিত্র চিরতরে বদলে যাবে। তিনি জানেন আগামীকালের ভোরটা হয়তো অন্য যে কোনো ভোরের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হবে। হয়তো আকাশ থেকে নেমে আসবে আমেরিকান বোমারু বিমান, কিন্তু তার চোখে কোনো ভয় নেই, আছে হাজার বছরের পারস্যের সেই অহংকার। লঞ্চ। কমান্ডারের গম্ভীর কণ্ঠস্বর বাংকারের নীরবতা ভেঙে দিল। মুহূর্তের মধ্যে জাগ্রজ পর্বতমালার ছদ্মবেশী লঞ্চ প্যাডগুলো থেকে রাতের অন্ধকার আকাশকে চিরে দিয়ে ছুটে গেল একের পর এক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। মিসাইলের পেছনের লেলিহান অগ্নিশিখায় যেন আলোকিত হয়ে উঠল পুরো আকাশ। এই আগুন কেবল বারুদের নয়, এই আগুন ন্যায়ের, এই আগুন এক অটল নীতির। তেল আবিবের আকাশে তখন সাইরেনের কান ফাটানো শব্দ। পেন্টাগনের কন্ট্রোল রুমে বসে থাকা আমেরিকান জেনারেলরা রাডারের স্ক্রিনে ধেয়ে আসা অগুন্তি ব্লিঙ্কিং রেড ডট দেখে স্তব্ধ হয়ে গেছেন। তারা এতক্ষণ যা বিশ্বাস করতে চাননি তা এখন চোখের সামনে ঘটছে। একটি দেশ একা তাদের দুজনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সাসপেন্সের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে। মিসাইলগুলো যখন তাদের লক্ষ্যের দিকে ধেয়ে যাচ্ছে, তখন একটি সত্যই কেবল আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। যে কোনো পরাশক্তিকে হারানো সম্ভব যদি আপনার হার না মানার মতো একটা কলিজা থাকে। আগামীকালের খবরে কি থাকবে কেউ জানে না, কিন্তু একটি জাতির মাথা উঁচু করে বেঁচে থাকার এই মহাকাব্য ইতিহাস তার স্বর্ণাক্ষরে লিখে রাখল। এই দাবা খেলায় শেষ চালটা কার হবে সেই উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক ঘন্টার ধ্বংস আর পাল্টা ধ্বংসের অজানা অন্ধকারের ভেতরে।